সেদিন আমি আমার ছোটবেলার বন্ধুর সাথে দেখা করতে সোনালীপুর গ্রাম যাচ্ছিলাম। আমার মনে অনেক আনন্দ হচ্ছিল, কারণ 50টা বছর পর সেই ছোটবেলার প্রিয় বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছিলাম। এমনটা মনে হচ্ছিল যে সেই পুরনো দিনগুলো আবার ঘুরে আসবে। কিন্তু এমনটা কি কখনো আর হয়? কারণ চলে যাওয়া দিনগুলো কখনো ফিরে আসে না, শুধু থেকে যায় সেই স্মৃতিগুলো। আরে আজকে ট্রেনটাও অনেক লেট হয়ে আছে যে, আর কত সময় যে লাগবে কে জানে। আরে কি ব্যাপার গোপালদা, আজকে হঠাৎ স্টেশনে যে এই ঠিক দুপুরবেলা করে কোথায় রওনা দেওয়া হচ্ছে? এই তো আজকে আমি আমার ছোটবেলার বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি সেই সোনালীপুর গ্রামে। 50টা বছর পর দেখা করতে যাচ্ছি। সোনালীপুর গ্রাম যাচ্ছ গোপালদা? অল্প সাবধানে যেও, গভীর রাত হওয়ার আগেই বন্ধুর বাড়ি পৌঁছে যেও, ঠিক আছে? কথা বলতে বলতে তখনই ট্রেনটাও অবশেষে চলে আসলো। আরেকদিকে সূর্য ডুবে সন্ধ্যা হতে লাগলো। ট্রেনের গতিও ধীরে ধীরে বাড়তে লাগলো। এবং অবশেষে আমি সোনালীপুর গ্রাম স্টেশন পৌঁছে গেলাম। রাত তখন প্রায় 10টা বেজে যায়। স্টেশনটি প্রায় চারিদিকে খালি, তখন লাইটগুলো অফ ছিল। আমি যে ট্রেনটিতে এসেছিলাম সেটা সোনালীপুরের লাস্ট স্টপেজ ছিল। আমি অটোওয়ালাকে জিজ্ঞাসা করলাম, দাদা গ্রামে যাবেন নাকি? আপনার মাথা ঠিক আছে তো? এখন এত রাতে গ্রামে গেলে হানাবাড়ির পেতনি খেয়ে ফেলবে যে আমাদের। আরে সবাই দেখি সেই সারাটা রাস্তা ধরে একই কথা বলতে শুনলাম। চলেন। ঠিক আছে, আমি আপনাকে নিয়ে যাব, কিন্তু গ্রামের ভেতর ঢুকবো না। এই বলে আমাকে নিয়ে গ্রামের দিকে রওনা দিল। দাদা, গ্রামে প্রবেশ করার সময় সেই হানাবাড়িতে একদম থামবে না, না হলে বিপদ ঘাড়ে ওসব চড়বে। ভূতের ভয় আমাকে দেখিয়ে লাভ নেই, সেসব অনেক দেখেছি। সেসব ভূতের কথা বলতে বলতে অবশেষে সেই রাস্তার পৌঁছে গেলাম, যেটি গ্রামে ঢোকার রাস্তা হয়। কিন্তু দাদা, পৌঁছে গেলাম। আপনার এখন এই রাস্তাটি ধরে সোজা জঙ্গলের পথ দিয়ে যেতে হবে, ঠিক আছে? দাদা আপনি আমাকে পৌঁছে দিলে ভালো হতো, কারণ এতটা পথ অতিক্রম করা অনেক মুশকিল হবে আমার জন্য। অনেক গভীর রাতও হয়ে গেছে। না দাদা, আমি আর যেতে পারবো না। আমাকে এখন ছেড়ে দিন, না হলে আপনিও আপনার ঘরে ফিরে যাওয়াটাই। আপনি যাবেন কিনা সেটা বলেন, তাছাড়া ওসব কথা আমাকে বলে কোনো লাভ নেই। এত বছর পর আমি আমার বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি, যা হবে দেখা যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি যান তাহলে, কিন্তু মনে যেন থাকে সেই হানাবাড়িতে একদম থামবেন না। আর আমি তখন একা একা সেখানে রয়ে গেলাম। চারিদিকে অন্ধকার আর হালকা বাতাসের ছোঁয়ায় গাটা যেন একদম ঠান্ডা হয়ে গেল। আমি আর কিছু না ভেবে আমার পথে চলতে লাগলাম। এতটা পথ অতিক্রম করাটা অনেক মুশকিল হয়ে যাবে।
আর সবাই যেভাবে হানাবাড়ির কথা বলতে লাগলো, এইসব কথা শুনে আমারও মনে অল্প ভয় ভয় জাগতে লাগলো। দেখা যাক কি হয় এখন। এইসব ভাবতে ভাবতে অবশেষে সেই হানাবাড়ির দিকে পৌঁছে গেলাম। জায়গাটা একদম নিস্তব্ধ ছিল, চারিদিকে ধোঁয়া আর ধোঁয়া এবং কিছু মরা গাছও ছিল। এবং আমার আগে যাওয়ার রাস্তাটিও আমি খুঁজে পাচ্ছি না। তারপর আমি ভাবলাম এখানেই রাতটা কাটানো যাক। তার কিছুক্ষণ পরে দেখলাম সেই ঘরটি থেকে একটি পেতনি আসছে। আমি তখন ভাবলাম এখন ভয় করলে আমাকে চলবে না, মাথাটা ঠান্ডা রাখতে হবে এবং কিছু বুদ্ধি খাটাতে হবে। হা হা, তোর মতো পেতনি আমার বাড়িতে চারটে কাজ করে। বেশি লাফালাফি করবি না, না হলে তোকে মন্ত্র দিয়ে এখনই ভস্ম করে ফেলবো, ঠিক আছে? তারপর আর লাফাতে পারবি না। আমার আমাকে ঘাস তোকে ছাড়বো না, তোকে এখনই খেয়ে ফেলবো। হতো ছাড়া খেয়ে ফেলা তো দূরের কথা, আমাকে হাতও লাগাতে পারবি না। আর আজকে তোকে আমি মন্ত্র দিয়ে সব তোর শক্তি শেষ করে ফেলবো। তখনই পেতনি ভয় পেয়ে গেল। আমি আগে কখনো তো দেখিনি। ছেড়ে দাও আমাকে, তুমি যা বলবে আমি তাই করব। তুই এখন এখান থেকে চলে যা। আমার কথা মতো তখন পেতনিটি সেখান থেকে চলে গেল। রক্ষা, আমি কালকে বেঁচে গেছি। হ্যাঁ রে গোপাল, এতটা বছর পর দেখা করতে আসছিস, তাও বিপদের সম্মুখীন হতে লাগলো তোর। আজকে অনেক আনন্দ হচ্ছে।